দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামাজ বয়স শোনার জন্য। দর্শক, আবারও লাশ, সারা দেশ আজ রক্তাক্ত। সর্বশেষ আমি যখন কথা বলছিলাম, আমি প্রথম আলোতে দেখছিলাম যে সর্বশেষ আপডেট হচ্ছে 99 জন। সকালে ঘুম থেকে উঠেই দেখেছিলাম 32 জন। সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যখন কথা বলছি 99 জন মানুষের জীবন চলে গেছে। কি জন্য একবার ভাবুন তো। সেই 99 জনের বিষয়টা নিয়ে, বা এটা যে সংখ্যাটা যে আমি আগেই বলছি দর্শক, এটা যে আরও অনেক বেশি হবে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ ইন্টারনেট স্লো করে দেওয়া হয়েছে, মিডিয়া কর্মীরা সংবাদ গ্রহণ করতে পারছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদেরকে বাধা দিচ্ছে, নির্যাতন করছে, এবং সরকার তথ্যগুলো লুকিয়ে ফেলার চেষ্টা করছে। এই হত্যাকাণ্ডের চেয়ে যেটি সবচেয়ে লোহমর্ষক, হৃদয় বিদারক, সেটি হচ্ছে হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 13 পুলিশ নিহত। আমি এইটা নিয়েই একটু কথা বলতে চাই দর্শক। এই 13 জন পুলিশ হত্যার জন্য দায়ী কারা? কারা করতে পারে? এর আগের বার আন্দোলনে আপনারা খেয়াল করেছেন দর্শক, এই আন্দোলনগুলোর মধ্যে এক ধরনের যুগসূত্র আছে। আগেরবার যখন এই ধরনের বিশৃঙ্খলাগুলো হয়, তখন নরসিংদী কারাগারে আক্রমণ করা হয়, সেখান থেকে অস্ত্র লুট করা হয় এবং কয়েদিরা সেখান থেকে পালিয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছিল, ঢাকা শহরে এত বিশৃঙ্খলার পর বা হঠাৎ করে নরসিংদীতে তো সরকারের কোনো কার্যালয় নয়, গণভবনও নয় বা কিছু নয়, ওই জায়গাকে কেন টার্গেট করা হলো? আজকে টার্গেট করা হয়েছে আবার সেই সিরাজগঞ্জের এনায়েতপুর থানাকে। এগুলোর মধ্যে একটি যুগসূত্র আছে, আমরা সেটা করার চেষ্টা করবো। একটি ফ্যাসিবাদী সরকার যখন তার ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সবগুলা প্রসেস বা সবগুলা কৌশল অবলম্বন করেও যখন জনগণের দৃষ্টিকে সরাতে ব্যর্থ হয়, তখন তারা তাদের ফ্যাসিবাদী চরিত্রের বা তাদের হিংস্রতাকে জোর করে হত্যার বিনিময়ে হলেও সমাজে প্রতিষ্ঠা করতে চায় সরকার। আমার কাছে এখন এই বিষয়টা পরিষ্কার নয় কেন নরসিংদীর কারাগারটা লুট হলো আর আজকে এই সিরাজগঞ্জের এখানে হলো, এই 13 জন পুলিশ মারা গেল। একটা উদাহরণ দিই আপনাদের। অ্যাডলফ হিটলারের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই। হিটলারকে তো পৃথিবীর সবাই চেনে। হিটলার যখন একবার তার নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন একটি স্যাবোটাজ করলো এবং এক জায়গায় একটি অগ্নিসংযোগের ঘটনা করলো। বড় ধরনের স্যাবোটাজ করিয়ে একটা বিরাট ক্ষতি করে সেখানে তৎকালীন সময়ের জার্মান কমিউনিস্ট পার্টি, একসময় আপনারা জানেন 90 দশক পর্যন্ত পৃথিবীর অনেকগুলো দেশেই কমিউনিস্ট শাসনগুলো বেশ শক্তিশালী ছিল। রাশিয়া, জার্মানি, তারপরে আপনার বলিভিয়া, তারপরে আরও অনেকগুলো দেশ আছে। যাই হোক, সেই জার্মানিতে কমিউনিস্ট পার্টিকে দোষারোপ করার জন্য হিটলার কী করলো, একটা স্যাবোটাজ করলো, করে আবার একটা নির্বাচন দিল এবং সেখানে সে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, তার অ্যাবসলিউট পাওয়ার হয়ে গেল। যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন, তার অ্যাবসলিউট পাওয়ার দরকার। এবং পাশাপাশি তখন তাদেরকে নিষিদ্ধ করা হলো। বাংলাদেশে এরকমই হচ্ছে কিনা, জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে সরকার কিছুদিন আগে। এই নিষিদ্ধর পর সবার একটা ধারণা ছিল, আমার নিজেরও কিছু ধারণা ছিল, যে এই যে আন্দোলনকে তারা ডাইভার্ট করে দীর্ঘদিন থেকে তাদের যে একটা অপকৌশল ছিল, সেই হিসেবে এইবারও তারা আন্দোলনকে ডাইভার্ট করে অন্যদিকে নেওয়ার জন্য যে জামাত শিবিরের রাজনীতি এখন বন্ধ করছে, এটা নিয়ে মানুষ কথা বলবে। কিন্তু সত্য কথা বলতে কি, গত 16 বছর থেকে মানুষ এতটাই নির্যাতিত, নিপীড়িত হয়েছে এই সরকারের কাছে, ওই জামাত শিবিরের রাজনীতি নিয়ে মানুষ আর খুব একটা তোয়াক্কাই করেনি। মানুষ আগে চেয়েছে তার বিদায়, স্বৈর শাসনের বিদায়, একদলীয় শাসন ব্যবস্থার বিদায়। সেইটাই করে এই ধরনের কাজ হয়েছে কিনা মানুষের দৃষ্টিকে সরানোর জন্য, কিংবা এখন যে তারা ন্যারেটিভ সৃষ্টি করছেন, তারা বলছেন জামাত শিবির এই কাজগুলা করছে এবং জামাত শিবিরকে যেহেতু এখন আমরা নিষিদ্ধ করে দিয়েছি, সেহেতু জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে থেকে অন্য নামে এসে ছদ্মনামে এই কাজগুলা
করেছে এবং এটাকে তারা সন্ত্রাসী হামলা বলেই আখ্যায়িত করছেন। তাদের ন্যারেটিভ সৃষ্টি করতে সুবিধা হবে, কারণ যেহেতু পশ্চিমা দুনিয়ার মিডিয়া এবং তাদের ফরেন পলিসিটা অনেকটা বলা যায় যে ইসলাম এবং ইসলামী মূল্যধারায় বিশ্বাসী যারা, এদেরকে তারা মনে করেন সন্ত্রাসী। এটা বহির্বিশ্বের কাছে, বিশেষ করে পশ্চিমা দুনিয়ার কাছে ন্যারেটিভ সৃষ্টি করতে এই সরকারের সুবিধা হবে বিদায় সরকার এই কাজটা করেছে কিনা আমি অবশ্য নিশ্চিত না হয় এখনো বলছি না। তবে এই সরকার আন্দোলনকে মোকাবেলা করার জন্য যে স্যাবোটাজগুলো করে, যে প্রতারণার আশ্রয় নেয়, এইটা যে এরকমই একটা অংশ হতে পারে সেটা উড়িয়ে দেওয়া যায় না দর্শক। আমরা একটু দেখি দর্শক, আজকে খুব হৃদয় বিদারক এই ঘটনাটা। সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার 13 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার 1 পুলিশ সদস্য সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি গৃহে আজ রোববার সারা দেশে, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সংঘাতের যে খবর আসছে, সেখানে পুলিশ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিজয় বসাক প্রথম আলোকে বলেন, সন্ধ্যা 7টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যও তাদের সঙ্গে রয়েছেন। ঘটনা সম্পর্কে সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া প্রথম আলোকে বলেন, প্রথমে হাজারখানেক মানুষ দল বেঁধে থানার দিকে আসে, সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। পরে কয়েকশো মানুষ অতর্কিত থানায় এসে হামলা চালায়, তারা আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত 13 জন পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাকও নিহত হয়েছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এখন দেখুন দর্শক, এইখানেই কিন্তু সন্দেহটা আরও বাড়ছে। এই যে এখানে বলা হচ্ছে যে ঘটনা সম্পর্কে তিনি বলছেন, প্রথমে হাজারখানেক মানুষ দল বেঁধে থানার দিকে আসে, সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে চলে যায়। কেন পুলিশ সতর্ক হলো না? পরে কয়েকশো মানুষ অতর্কিতে থানায় এসে হামলা চালায়। এখন পুলিশের কাছে ওইখানে যারা থানায় আছেন, আমরা বুঝি থানায় যে সংখ্যক পুলিশ সদস্য থাকেন তারা হয়তো বা এতজন মানুষকে প্রতিহত করতে পারবেন না, কিন্তু তাদের কাছে তো অস্ত্র ছিল। যখন তাদের উপর এরকম নির্যাতন শুরু হয়ে গেল, তারা তো অ্যাটলিস্ট ওইখানে ফায়ার করতে পারতেন। ফায়ার করলে অ্যাটলিস্ট তো 2-4 জন মারা যেতে পারে। কেন তারা ওই জায়গায় ফায়ার করলেন না? তাহলে ওই জায়গায় একচেটিয়া কেনই বা 13 জন পুলিশ সদস্য নিহত হলো? সেগুলো অবশ্যই তদন্ত হবে। তবে তদন্ত যে বাংলাদেশে এখন নিরপেক্ষ হয় না এবং মানুষের এই তদন্তগুলোর উপরও যে বিশ্বাস নেই, এটি এখন বাস্তবতা দর্শক। তবে যাই হোক, ক্ষমতার জন্য আমি এইটুকুই বলবো, সেনাবাহিনীকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সেনাবাহিনীকেই শেষমেশ 1990 সালে তারা এরশাদ সাহেবকে যেরকম জানিয়ে দিয়েছিল যে তারা সরকারের সাথে নেই এবং তখন এরশাদ সাহেব পদত্যাগের সিদ্ধান্ত নেন, ঠিক তেমনি আমরা প্রত্যাশা করব সেনা প্রধান কালকে যেটা বলেছেন যে তারা দেশ ও জাতির স্বার্থে জনগণের পাশে থাকবেন। এখন জনগণের পাশে, জনগণের চাওয়া তো হচ্ছে এখন এই স্বৈরশাসনের বিদায়, এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের বিদায়, এবং 16 বছর থেকে যেটা এনাফ ইজ এনাফ। ইটস নট 1 or 2 year or not 5 year or not 10 year। 16 বছর থেকে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে, ভোটিং সিস্টেমকে ডিমলিশ করে ধ্বংস করে দিয়ে। কাজেই সেনাবাহিনীর উচিত এখনই পদক্ষেপ নেওয়া এবং সরকারকে জানিয়ে দেওয়া যেন সরকার অবিলম্বে, তারা যে আলোচনা আহ্বান জানিয়েছে ছাত্র সমাজের সাথে, এখন তার ছাত্রদের আন্দোলন নয়, এখন জাতীয় আন্দোলনে পরিণত হয়ে গেছে, সরকার যেন অতি শীঘ্রই, ইফ পসিবল উইদিন 24 আওয়ার, বিরোধী দলকে আহ্বান করে একটি জাতীয় সংলাপের আয়োজন করেন এবং তিনি কিভাবে ক্ষমতা হস্তান্তর করবেন সেটার পথ বের করে তিনি একজন নিরপেক্ষ ব্যক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি ক্ষমতার থেকে সরে দাঁড়াবেন। কারণ এখন দেশের যত খুন, যত হত্যা, সকল কিছুর জন্য, সকল অপরাধের জন্য, সকল অন্যায়ের জন্য, সকল নির্যাতনের জন্য, সকল প্রাণহানির জন্য, সকল সম্পদহানির জন্য একজন মাত্র ব্যক্তি, তিনি হচ্ছেন শেখ হাসিনা ওয়াজেদ। তাকেই আসলে সরে যেতে হচ্ছে। সমস্যাটা এখন তাকে ঘিরেই। তিনি যত তাড়াতাড়ি যাবেন ততই জাতির জন্য মঙ্গল হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।